কাকা, কি বে, বাঙ্গির নাতনি মরবি নাকি? এমনে কেউ দৌড়ায় ছাদের উপর? মরবো না। আচ্ছা কেমনে? এখান থেকে পড়লে পেটের নাড়িভুড়ি সব বের হয়ে যাবে। আরে পড়বো কেন, কাছে না। ওরে সালা, হেব্বি তেল মারছিস যে আজ। কিছু চাই? ও কাকা, আমি না এবারও ফেল করেছি। কথাটা বলে শিয়েরা ঠোঁট দিয়ে দাঁত চেপে ড্যাব ড্যাব করে চেয়ে রইল। স্বামীর তার কান টেনে বলল, ফেল করে আবার দাঁত কেলিয়ে হাসছে দেখ। এই সুরি, এইসব ক খ গ পড়ায় আবার ফেল কিভাবে করিস? জানি না, মাস্টার শত্রুতা করে ফেল দিছে। তাই নাকি? বল তো শুনি। 1 2 3 ক শুনি। 1 2 4 5 6 9 12 16 19 30। হ্যাঁ হ্যাঁ, সেই 100 200। কে শিখাইছে তোরে ভুলভাল বাল? মা। পিটবো ধরে। আম্মু ভুল শিখাইনি, তুই একটা গদাই, মনে রাখতে পারিস না? মাঝখানে কয়েকটা কয়েকটা করে বাঙ্গি মারা করে দিলি কেন? তুমি বুড়ো হয়ে গেছো কাকা, কানে কম শোনো। তবে রে, আমি বুড়ো? স্বামীর শিয়েরাকে উল্টো করে কোলে তুলে বলে, ফেলে দিই? দেবো ফেলে? তোর মাম্মি বুড়ি শালা, এ যুগের বাচ্চা হয়ে এত পিছিয়ে কেন তুই? পড়াশোনার শখ নাই? বিয়ে করবি? আগে নিজে একটা করে নাও, আমার চিন্তা পরে কইরো। আমি কি বিয়েটা নাকি? তোমার বউ কই? আমার বউ আমার মধ্যেই আছে, তোকে চিন্তা না করলেও চলবে। ছেড়ে দাও, ছেড়ে দাও, পাপা এসেছে। যা। স্বামীর তাকিয়ে দেখে আজ পর্যন্ত বহুবার দেখে বাপ আসলে এই শিয়েরা পেয়ারা দৌড়ে গিয়ে কোলে চড়ে। নাজিয়া একটু দূরত্ব রেখে জিজ্ঞেস করে, আপনার কখনো শখ হয় না কিসের? এই যে সিয়ারার মতো যদি একটা বেবি যদি আপনারও থাকতো, নুসরাত, রাহা এদের মতো আপনারও বউ থাকতো? থাকতো মানে? আছেই তো। তাছাড়া আমার বউয়ের অন্যের মতো হওয়ার প্রয়োজন নাই। সে ম্যাডাম সবচেয়ে আলাদা। আমার চরওয়ালি, পানি সুন্দরী, বোরখাওয়ালি। বেঁচে তো নেই। কে বলেছে? ও সবসময় আমার বুকের বাম পাশে ভারী আফসোসের বোঝা হয়ে বিরাজ করে। ভালো টালো বাসি না ওকে। শত্রুকে কেউ কি করে ভালোবাসে? শত্রু? হুম, হিসাবের খাতায় লিখে শেষ করা যাবে না ও আমাকে কতগুলো চর মেরেছে সেই ছোট্ট কাল থেকে। কি বললেন? কিন্তু আপনাদের তো প্রথম দেখা না কদমতলির মোড়ে? নুসরাত তো তাই বলল। সে যেটা জানে সেটাই বলেছে। আমাকে প্লিজ বলবেন, প্লিজ প্লিজ। কেন বলবো? হুম, এমনিতেই। আপনার তো বেশি বড়লোক, টাকা তো আর নেবেন না। তাহলে? স্বামীর চোখ উঁচু করে নাজিয়ার চোখ বরাবর তাকালে নাজিয়া চোখ ঘুরিয়ে বলে, আব কি হলো, এভাবে তাকাচ্ছেন কেন? এই, আমি আপনাকে বৈধভাবে পছন্দ করি, ভুলেও উল্টাপাল্টা কিছু চাইবেন না। গেস করো কি চাইতে পারি? আমি কি কি করে বলবো? তোমাকে চাই। আমি রাজি। নাজিয়া চোখ ঘুরিয়ে ঘাড় চুলকালো। স্বামীর আবারও পাগলের মতন করে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, এই বাঙ্গি, তোকে চাওয়াই তো অবৈধ, তাহলে হুট করে রাজি বললি কেন? আমি ভেবেছি অন্য কিছু। হাসছেন কেন? এখানে এভাবে হাসার কি হলো? স্বামীর আকাশের দিকে মুখ করে শটান হয়ে শুয়ে পড়ল। নাজিয়াও তার পাশে শুয়ে পড়ল। আকাশে কালো কালো মেঘ, চারপাশ কুয়াশায় ঘেরা। তাকানো যায়, চোখ জ্বলে না। স্বামীর আপন মনেই বলতে শুরু করলো, হ্যাঁ, জানো দিবা, কখনো আমাকে পাগলের মতো হাসার কারণ জিজ্ঞেস করেনি। একবার করেছিল। সেদিন আমি ওরে একটা সবুজ শাড়ি ধরাই দিয়া কইছিলাম পইরা আসতে। নজর চুরি দেখে বুঝতে পারি সে রান্নায় পটু হলেও শাড়ি পরতে পারে না। আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি শাড়ি পরতে পারেন না চরওয়ালি? সে বলেছিল, হাসছেন কেন? না পারতেই পারে, হাসার কি ছিল? ছিল কারণ তাকে তুমি কোনো দিকে সহজে কাট করতে পারবে না। পড়াশোনা, রান্না বাড়া, যুক্তিতর্ক, কণ্ঠস্বর গড়ন, আর বিশেষ করে তার কনফিউশনওয়ালা চোখ। আপনার যা বর্ণনা শুনেছিলাম তাতে কখনো ভাবিনি আপনি কাউকে ভালোবাসতেও পারেন। ভালো তো বাসি না, আমি তো ওরে ঘৃণা করি। অয় আমারে ঠকায় চলে গেছে। সঙ্গে আমার বা আপনার কি? কিছু না। স্যার কথা এটাই দিবা, কোনোদিনও আমাকে ভালোবাসে নাই। রাগ ছিল রাগ, জবরদস্তি বিয়া করছিলাম তো। হাই রে সামির সিকান্দার, আপনি তো নিজেকেই চিনতে পারেন না, অন্যকে কি বুঝবেন?
নাজিয়া উঠে চলে গেলে স্বামীর চোখ দুটো বন্ধ করে ধীর কণ্ঠে গাইতে থাকে। আমি পাগল, আমার মনও পাগল, তাহার ওই মায়াবী চোখে আমি হতবিহবল। তবু কেন আজ সে দূরে, বড় অচেনা নিস্তব্ধতাল। তার স্মৃতিরা রাতভর জলে, বুকে তোলে বিষণ্ণ অবাঙাল। ফিরে আসবে ভেবে বসে থাকি, মন হয়ে যায় ব্যাকুল। তার নাম ডাকি নিঃশব্দ আকাশে, প্রতিধ্বনি দেয় মেঘের দল। বিরহের এই পথে আমি একা, তবু তাকে চাই নিরুপায় অবিচল। হোক হাজার জনম পরে, হোক পদ্মা নদীর তীরে, হোক ঝলসানো রূপে, হোক পুড়ে ছাই হওয়া চেহারায়। তুমি যখন যেভাবেই ফিরে আসো, এই হারামি বাঙ্গি তোমায় সকল রূপে গ্রহণ করতে রাজি। দিবা। নুসরাত পেছন থেকে বলে, আজ বিয়ে করেও লাভ নাই, শালা স্বামী এত সুন্দর করে কোনোদিনও বলে না। কি চাই? সিভান কোথায়? আমি কি করে জানবো? বেলা ফুরিয়েছে কিন্তু এখনো ফেরত আসেন নাই। একটু পর সন্ধ্যার আজান দিবে, বলা তো চায় না কেউ যদি তুলে নিয়ে যায়। কাইসারে ফোন দাও। নিচে যাও, কাশিম রাজশাহীতে নেই, রকি চাপায়ে, সিয়ারা বাবার লালকুঠিতে। তুমি কি দুঃখ দেখাতে এসেছো? এত সহজে বোঝো কি করে? সন্দেহ লাগে নাকি? খোঁজ লাগাবো তোমার স্বামীর পিছে? তুমি কি করে বুঝবে বলো? জানি না সিয়াম একবারও কি চিন্তা করে না তার নিজেরও একটা মেয়ে আছে? করে। শিওর? 80%। কিভাবে? কি করে বোঝাবো? আমি তো আর কারো বাপ নই। আফসোস হয়? খুব। কিছুক্ষণ নীরবতা। নুসরাতের মনে হয় স্বামীর যথেষ্ট সাজা পেয়েছে, এবারে তাকে সব বলা উচিত। 5টা বছর কম নয়। মাহাকে বলেছে, মাহা শিকার হয়নি। মাহা আদেও কি উদ্দেশ্য নিয়ে ছুটছে নুসরাতও তা জানে না। স্বামীর উঠে দাঁড়িয়ে বলল, আমি তাহলে বাহির থেকে ঘুরে আসছি। হুম। স্বামীরের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল নুসরাত। শিয়েরা জোর করায় সঙ্গে নিল তাকেও। শিফান নর্থ সাউথ পাবলিক স্কুলে পড়ে। ছুটি হয় বিকেল 3টে, 4:30 বাজে এখনো ফিরে আসেনি। অন্যদিন এত দেরি করে না। নুসরাতের ধারণা সঠিক, শিফানকে তিহানের দলের গুন্ডারা ঘেরাও করেছে। স্কুলের থেকে সামান্য দূরে সাফিনকে ভয় দেখানোই মূলত উদ্দেশ্য। শিফান বলেছে তার রাস্তা ছেড়ে দিতে কাকা আসলে ছাড়বে না। শুনছে কোথায়? তবে শিফানের গায়ে হাত তোলায় সে তার কাকার মতো গালি দিয়ে বসে। হারামদাদা শালা, তুই আমারে চর মারলি, ছাড়বো না তোকে। সামনের লোকটা বিনা কারণে সামান্যতেই ক্ষেপে বোম হয়ে গেল। চেলাদের আদেশ করলো। এ তোল একে, সাহস কত, তুই আমাকে গাইল দিলি? শিফানের স্বাস্থ্য স্বাভাবিক, খুব একটা ভারী না। তাকে তুলতেও তেমন বেগ পেতে হলো না তাদের। জবরদস্তি শিফানকে তুলে নিয়ে গেল তারা। স্বামীর এসে দেখে কয়টা কালো গাড়ি চলে যাচ্ছে। একটুর জন্য সে দেখতে পায়নি। বেশ কিছু সময় খোঁজে। সন্ধ্যা গড়িয়ে রাত হয়, তবে শিফানকে খুঁজে পায় না। শিয়েরাও চিন্তা শুরু করেছে। নিজ থেকেই বলল, কাকা, বল পেয়ারা। ভাইউকে কিডন্যাপ করেছে মনে হয়। আমারও তাই মনে হয়। চল, ওর বাপরে আগে কই। চলো। বাড়িতে ফিরে আমির সহ রাহা, নুসরাত, নাজিয়া সবাই যার যার নাম্বার দিয়ে ট্রাই করেছে, কিন্তু সাফিনের ফোনে কল ঢোকেনি। রাত প্রায় 11টা বেজে যায়। স্বামীর বেরোচ্ছে না জন্য নুসরাতের আবার রাগ মাথা চারা দিয়ে ওঠে। তখনই মাহবুব উদ্দিন বাড়িতে ঢোকে। স্বামীরের উদ্দেশ্যে বলে, কেমন চলছে স্বামীর শিকদার? নাকি প্রফেসর স্বামীর শিকদার ভিরান বলবো? ওয়েলকাম ব্যাক। ধন্যবাদ। আপনার জন্য দুটো দুঃসংবাদ আছে। সুশব্দটা আমার জন্য নয় মাহবুবউদ্দিন, নাকি ওসি মাহবুবউদ্দিন বলবো? এখনও তেজ কমেনি আপনার? এনিওয়ে, সিভানকে কিডন্যাপ করা হয়েছে। এমপি সাফিন শিকদার আকস্মিক বোমা হামলায় আহত। মারা খাই হাসপাতালে পইরা আছে, এর লাইগাই কল তুলতাছে না। সিবুরে কে উঠাইছে? জানি না, নতুন মনে হয় ওরা, খোঁজ পাচ্ছে না। আপনার কুকুরটাকে দেন। কি বাঙ্গি মারা জিন্দেগি! আপনার সবসময় আমার জিনিসপত্র কেন চাই? আগে বউ চাইতেন, এখন কুত্তাটাও চাই। আমি জানি স্বামী সাহেব, সব সময় আপনার জিনিসগুলো ভালো লেগে যায়। আপনার একটা মেয়ে বাবু থাকলে বলতাম আমাকে দেন, আমি পালি। আমার খেতে কোনো বাঙ্গি বাকি নাই, কুত্তাটাও নিবেন গা? দিয়েন, বাঙ্গি, মূলা, কলা যা ইচ্ছে দিয়েন। কোথা থেকে উঠাইছে?
স্কুল থেকে সামান্য দূর থেকে খবর দিতে এসেছিলাম। আপাতত আসি, আবার দেখা হবে। মাহবুব উদ্দিন বেরিয়ে গেলে স্বামীর বিনা নোটিসে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে সবাই টেনশনে পড়ে যায়। রাহা, নুসরাত, সাথী সবাই হাসপাতালে পৌঁছে যায়। স্বামীর যা সন্দেহ করে 90%ই মিলে যায়। কি করে যেন বুঝে যায় শাফিনের হামলার সাথে শিফান গুম হওয়া কানেক্টেড। তবে ধরেছে কারা তা বুঝতে পারছে না। শীষ বাজাতেই হাজির হয় রিটো। এতগুলো দিনে তার ধারালো দাঁত আরও ধারালো হয়েছে। স্বামীর তার দিকে তাকিয়ে একগাল হাসে। শিভানের শার্ট শুকিয়ে বলে, চল কামলা, কামে যাই। শিভান চোখ খুলতেই দৃশ্যমান হলো অন্ধকার ঘর। রাত কত বাজে বুঝতে পারছে না, তবে চারিদিকের অন্ধকার সামনে দুজন বসে বসেই নাক ডেকে ঘুমুচ্ছে। মদের বিদঘুটে গন্ধ ভেসে আসছে। শিভান কিছুক্ষণ থম মেরে বসে রইল। মেজাজটা চরম বিগড়ে আছে। তুলে এনেছে তো এনেছে, সামনে দুটো গন্ডার বসিয়ে রেখে গেছে। শিভান চারপাশ তাকিয়ে তাকিয়ে দেখলো ঘরটায় মাত্র একটা জানালা। মনে হয় মুখে কিছু বাধা নেই, কিন্তু শিভান চিৎকার করছে না। আস্তে করে হাত নাড়িয়ে দেখলো হাতটা যদি সাবধানে টানা হিচড়া করে তো ছাড়াতে পারবে। হাত আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে খোলার চেষ্টা করতেই হাতটা খুলতে সক্ষম হয়, কিন্তু মোটকা লোকটার ঘুম ভেঙে যায়। চোখ ডলতে ডলতেই শিভান পাশে থাকা মদের বোতল দিয়ে ধাম করে তার মাথায় বাড়ি বসিয়ে দেয়। লোকটা কিছু সময় চারপাশে তারা দেখার পরে চোখ বড় করে তাকায়। শিভান হাত নাড়িয়ে বলে, কিরে, স্মৃতিশক্তি যায় নাই? পাতলা লোকটা তখন শিভানকে পেছন থেকে চেপে ধরে। মোটা লোকটার মাথা ফেটে রক্ত পড়ছে। ঠিকানা লোকটার কাছ থেকে নিজেকে ছাড়াতে না পেরে শিভান 2 মিনিট কিছু একটা ভাবলো। সবকিছু চুপচাপ তখনই ঢুস করে একটা আওয়াজ পাওয়া গেল। চিকনা লোকটা শিভানকে ছেড়ে দিয়ে ফট করে নিজের নাক চেপে ধরলো। মোটকা লোকটা তো সেন্সলেস হয়েই গেল। সেই সুযোগে শিভান দৌড়ে বাইরে যাওয়ার সময় পড়ল। ওয়াও, ধারালো অস্ত্রের চেয়ে বেশি কার্যকরী। পাওয়ার অফ বায়োটেক। দরজা বাহির থেকে লাগিয়ে দিতে পাতলা লোকটা চেঁচিয়ে উঠল, ছি হারামির বাচ্চা, দরজা খোল। ওচে মার ভাঙ্গির পোলা। চুপচাপ নিচে বেরিয়ে গোডাউন পর্যন্ত আসতেই ওই লোকটার সাক্ষাৎ পাওয়া গেল যে তাকে তোলার আদেশ দিয়েছিল। তার হাতে ধারালো রামদা। মোটা গদাইয়ের মতো কালো লোকটা দেখতে বড্ড বিদঘুটে। শিভানকে ধরে ফেলল সে। রামদায়ের ডগায় গলা রেখে বলল, শালার পয়দাও হারামজাদা শালা। তুই হারামদাদা ভঙ্গির পোলা। এই এই চোখ নামিয়ে, জানিস আমি কে? জানিস আমার কাকাকে? স্বামী শিকদার। স্বামীর সিকান্দার নামটা পুরো গোডাউনের 4 দেওয়ালে বাড়ি খেয়ে প্রতিধ্বনিত হতে শুরু করলো। পাশে দাঁড়ানো চেলাটা কেঁপে উঠল। স্বামীর সিকান্দার আবার এখানে পৌঁছে না যায়। সেও অনুরোধ করলো শিভানকে ছেড়ে দিতে। শিভানের মুখ ভেঙচি দেখে লোকটা আরো ক্ষেপে গেল। শিভানকে চোখ রাঙাতেই শিভান বলে উঠল, এ কাইল্লা গদাই, চোখ নামা। বাপরে, কি জঘন্য দেখতে মাইরি। লোকটা তখন রাগ সামলাতে না পেরে রাম দাটা তুলে যেই না তার দিকে কোপ বসাবে, কোথা থেকে এক কুকুর বিদ্যুৎ গতিতে ছুটে এসে তার উপর ঝাঁপিয়ে পড়ল। কুকুরটাকে পেছন থেকে একজন আদেশ করলো। ও যে কিউটি। সকলে দরজার দিকে তাকাতেই দেখে কালো শার্ট আর নীল লুঙ্গি পরা এক শক্তপোক্ত দেহের অধিকারী পুরুষ, যার চোখ দুটো ঝলমল করছে মোমবাতির হলুদ আভায়। স্বামীর স্থির চিত্তে আওড়ালো, মারামারির মুডে আসিনি। এই ভাঙ্গি, চল বাড়ি চল। কে বে তুই? পেছনে দাঁড়ানো চেলাটা মুখ তুলে বলে, যাইতে দেন ভাই, কোবাইতে ধরলে শুয়াইয়া ফালাইব। হেরে চিনেন না তাই? হ্যাঁ, স্বামীর সিকান্দার। লোকটা বুদ্ধিমান। স্বামীরের চোখ দেখেই মোটামুটি ধারণা করে ফেলেছে স্বামীরের ভয়াবহতা। তার ওপর অন্যজন যখন বলছে তার মানে রেকর্ডেড শিওর। লোকটা কিছু না বলেই শিভানকে যেতে নেয়। স্বামীর রিটোকে ডেকে শিভানকে সাথে করে বেরিয়ে যায়। বাড়িতে পৌঁছতেই রাহা তাকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। শিয়েরা তখনও জেগে, এই তো ঘুমিয়েছে। শিভানকে দেখে দৌড়ে কোলে চড়ে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে ভাইউ? কিছু হয়নি পাগলি, রাস্তা ভুলে গিয়েছিলাম। যা গিয়ে ঘুমিয়ে পড়। সাফিন হাসপাতালে, শিয়াম, নুসরাত, সাথী সবাই সেখানেই। স্বামীর নিজের ঘরে চলে গেল। শিভান বাড়তি কোনো কথা না বলে নিজের ঘরে চলে গেল।
পরের দিন ভার্সিটিতে একটা অনুষ্ঠান ছিল। নাজিয়া অন্য ডিপার্টমেন্টের হলেও স্বামীরদের প্রোগ্রামে গিয়েছিল। স্টুডেন্টরা এমনিতেই পিকনিক ফিক্সড করেছে। অনুষ্ঠানের এক পর্যায়ে স্বামীরকে গান গাইতে বলা হলে সে নাকচ করে দেয়। কাশেম বোঝালে তাকে রাজি করা সম্ভব হয়। স্বামীর জিজ্ঞেস করলো কিসের গান গামুরে বা। রকি চেঁচিয়ে উঠল, ভাই আপনার সাথে যদি যায় একের বাঙ্গি মারা গান গাইবে। কি কস তোরা? স্টুডেন্টরাও সহমত পোষণ করে। কাশেম কানে কানে বলে, ভাই মনে করেন ভাবি সাহেবের সাথে যেদিন প্রথম দেখা হয়েছিল, মনে করেন ভাবি সাহেবের উদ্দেশ্যে গাইতাছেন প্লিজ ভাই। স্বামীর গিটার হাতে তুলে নিয়ে চোখটা বন্ধ করে একটু হাসলো মনে মনে। দেখলো দিবার সামনে দাঁড়িয়ে, অতপর উচ্চস্বরে গাইতে ধরে, যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে, তোরে কিন্না দিমো খাঁটি সোনার গয়না রে, তুই যে আমার ময়না মনের পিঞ্জিরারও পাখি, আদর কইরা যতন কইরা পুইসা বুকে রাখি, পাইলে তোরে কর্ম সুখে সংসারে, তোরে কিন্না দিমো খাঁটি সোনার গয়না রে। স্বামীরকে হাসতে দেখে স্টুডেন্ট এবং জুনিয়ররাও বেশ খুশি হয়েছে। তখন আবার রকি উঠে ঘোষণা করে, তো স্টুডেন্টস, তোমরা না স্বামী সিকান্দারে জানাতে চাও তোমরা চুরিরা কেন সে এর পরে টাল লিখাওগা। তো নাজিয়া বর্ষার নেতৃত্বে স্বামী সিকান্দারের উদ্দেশ্যে একটু নাচ হয়ে যাক। মেয়েরা চলে আসো। নাজিয়া মধ্যে আরও কারো কয়েকজন মেয়েরা সঙ্গে হয়ে একটা গানে নাচতে থাকে। গানটার উদ্দেশ্য মূলত স্বামীর সিকান্দার। ছেলেরাও কয়েকজন নাচছে। স্বামীর হাসি মুখে তাকিয়ে দেখছে। মিউজিক বাজছে, হাতে বালা, গলায় মালা, কানে চেনাই দুল, লাল রঙা শার্ট পরিয়া পকেটে নাও ফুল। স্বামীর গাল টেনে একটু হাসলো। ওদের দোষ নাই, গানটা স্বামীরের সাথে যায়। সবাই মিলে বেশ একটা কোয়ালিটিফুল টাইমস পাস করেছে। তবে মুখে মুখে প্রচলিত হয়ে গেছে সম্ভবত কিছু দিনের মধ্যে নাজিয়া আর স্বামীর সিকান্দারের বিয়ে হবে। ওই যে কথাই আছে না, পাবলিক শুনবে ক রটাবে খ। স্বামীরের কান পর্যন্ত অবশ্য পৌঁছয়নি খবরটা। নাজিয়াকে আগে যেতে বলে স্বামীর একটা ফাইল আনতে আবারও ভার্সিটির ভেতরে চলে যায়। ফেরত আসার সময় একজনের সাথে জোরসে ধাক্কা লেগে হাত থেকে ফাইলটা পড়ে যায়। বিরক্তিতে বলে ওঠে, দেখ ফকিন্নির ঝি, চোখে দেখতে পাস না? হঠাৎ একটা দমকা হাওয়ায় স্বামীরের ভেতরটা দুলে ওঠে। বিদ্যুৎ গতিতে পিছিয়ে ফিরে দেখে একটা হালকা বাদামি রঙের বোরখা পরা মেয়ে হেঁটে যাচ্ছে। মুহূর্তেই চারপাশ ভিড়ে পরিপূর্ণ হয়ে যায়। স্বামীর হন্তদন্ত হয়ে ভিড়ের মধ্যেই চেঁচিয়ে ওঠে, ও বোরখাওয়ালি ম্যাডাম। বোরখা পরা মেয়েটা একটু থমকে দাঁড়ায়, একবার ঘুরে পেছনে তাকায়। স্বামীরের পুরো শরীর কেঁপে ওঠে। সেই চোখ, দৃষ্টিতে রৌদ্রোজ্জ্বল সেই ঝলক, একই উচ্চতা, একই আবহাওয়া। এ কি করে সম্ভব? স্বামীর কিছু সময় হাঁ করে তাকিয়ে থাকে। ভিড় ঠেলে সেই বোরখাওয়ালিটা মিশে যায় ভিড়ের মধ্যে। স্বামীর পাগলের মতো তাকে খুঁজে বেড়ায়। শেষ পর্যন্ত পেয়েও যায়। আওয়াজ করে বলে ওঠে, দাঁড়াও। মেয়েটা শুধু দাঁড়ায় না, ঘুরেও তাকায়। কিন্তু এটা তো সে নয় যাকে সে মাত্র দেখেছে। বলছি যে আপনার মতো একই বোরকা পরা অন্য কাউকে দেখেছেন? এখনই এখানেই ছিল, ফর্সা করে, সুন্দর জোড়া ভুরু, মোটামুটি লম্বা, এই এতটা হবে আমার ঘাড় পর্যন্ত। দেখেছেন? জি না। স্বামীর আরো অনেক লম্বা সময় ধরে কাঙ্ক্ষিত বোরখাওয়ালিকে খুঁজে বেড়ায়, কিন্তু আশাহত হয়। বাঘ বায়ুর দমকা হাওয়ায় ভেতরটা হিম হয়ে যায়। কি করে মিথ্যা হতে পারে? মাত্র নিজের চোখে দেখেছে সেই চোখ, হৃদ বিধ্বংসী সেই চোখ চিনতে স্বামীর সিকান্দার কি করে ভুল করতে পারে? স্বামীর দুর্বল পায়ে হেঁটে সেই বড় গাছটার নিচে গিয়ে বসে। চোখ দুটো এঁটে বড় করে দম ফেলে। সাফিনের কল আসতেই সেখান থেকে উঠে চলে যায়। গাছের পেছন থেকে বেরিয়ে দাঁড়ায় সেই বোরখাওয়ালি ম্যাডাম। তার পাশে পকেটে হাত গুজে দাঁড়িয়ে ওসি মাহমুদ উদ্দিন। আপনি কি কাঁদছেন মাহা? না, আমি কি করে কাঁদতে পারি স্যার? কবে দেখা দিচ্ছেন নিজের আসল রূপে? এভাবে চললে তো স্বামীর শিকদারকে অ্যারেস্ট করতে আমাকে পাবনা হসপিটালে যেতে হবে। কবে দিচ্ছেন তাকে দেখা? সেই দিন আর বেশি দূরে নেই স্যার, অতি দ্রুতই। মাহা চোখ দুটো তুলে তাকিয়ে দেখলো হতাশ হওয়া স্বামীর সিকান্দার ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে আপন গন্তব্যে। চলুন ম্যাডাম, বেরিয়ের সাথে দেখা করতে যাব। চলুন ভূমি।
দিনের আলোর মতো আলোকিত এক বাগান প্রাঙ্গণে বসে আছে এক শিশু কন্যা। পাশে দাঁড়িয়ে লেজ নাড়াচ্ছে এক বিড়াল। সে আমাদের ভূমি আর তিতিন। দুষ্টু বাঙ্গির ছা সামনে মাটিতে পানি ঢেলে কাদা বানিয়েছে। ডান পাশে কিছু সাদা কাগজ, কিছু কিছুতে লেখাও দেখা যাচ্ছে। সে করছে কি, তিতিনের সামনের 2 পা কাদায় ডুবিয়ে সেই সকল কাগজে পায়ের ছাপ তুলছে আর গীত গাইছে। কালকে তুমি ছিলে কানটা ছিল বিলে, আজকে তুমি আবার এলে কানটা নিয়ে গেল চিলে। সে তো তাড়তে তাড়তে এসে চিৎকার করে উঠল, ভূমি, তুই আমার পড়ার বই ছিঁড়ে পেপার নিয়ে এসেছিস? কই না তো। ভূমি ইশারা করে আবার তিতিনকে শিখিয়ে দিচ্ছে না বলতে। ভিলেনের বাচ্চা, এই বইয়ের দাম 2500। ভাই মাবুদ, আজকে তোকে। ভূমি ঠোঁট উল্টে চোখ বড় করে দৌড়ে পালাতে লাগলো। সেতুও তার পিছে পিছে ছুটতে শুরু করে একটু দূরে যেতে ধরে ফেললো। ভূমি হাতের কাদা সেতুর গানে ডলে দিয়ে বলল, এই থেতু, ছাড়ো আমাকে, ছাড়। ভূমি, ছি। এই এই এই, তুই আমাকে ভ্যাঙ্গাচ্ছিস? তুই আমাকে ট্যাংটা টিকিট। ভূমি। ভূমি। সেতু তাকে ছেড়ে দিতেই সামহা তিতিনকে কোলে তুলে ভেতরে মারলো দৌড়। হাই খোদা, বাপ সমানে যাউরা, মাগো মাগো গা। সামহা হাতের কাদাগুলো ধুয়ে তিতিনের পা দুটো মুছে দেয়। সেতু বই হাতে নিজের ঘরে হা হুতাশ করছে। তাদের অবস্থান আপাতত রামচণ্ডীপুর গ্রামে। মাহার ফিরতে বিকেল হয়ে যাবে। সেতু তাকে গলা উঁচিয়ে ডেকে বলে, সামহা, তোর দিদু ফোন করেছে রে। এই থেতু আমাকে দে। তুই যদি আমাকে থেতু না বলে সেতু বলিস তাহলে দেব। লাগবে না। এই যাস না, যাস না, ধর ধর। লাইব্রেরি ম্যাডাম ফোন করেছে। মাহাকে তার পড়াশোনা শেষ করতে লাইব্রেরি ম্যাডাম অনেক বড় ভূমিকা পালন করেছে। তার মিসিং আইডি উঠানো, নতুন করে অ্যাপ্লিকেশন করা, অ্যাডমিট চেঞ্জ, আরও যা যা প্রয়োজন হয়। প্রশ্ন রয়ে যায়, সামান্য লাইব্রেরি ম্যাডাম কিভাবে এত কাজ করতে পারে? পারবেই তো। লাইব্রেরি ম্যাডামের হাজবেন্ড রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল। সেই সুবাদে তিনি মাহাকে সাহায্য করতে সক্ষম হয়েছেন। ফোন উঠিয়ে সামহা তার সাথে কিছুক্ষণ কথা বলে কল কাট করলো। ফোনটা সেতুর কাছে এগিয়ে দিয়ে বলল, এই থেতু, আমার পুইটা পেরে দাও না। তুমি আগে আমাকে থেতু না বলে সেতু বলো। দেবে কি না? আগে সেতু বলো। হুম। সেতু নাকচ করায় ভেঙচি কেটে সে নিজেই বিছানার উপর উঠে বিছানা ঝাড়াঝুড়ু দিয়ে টেনে নিজের গিটার নামিয়ে নিল। তারপর টুকটুক করে হেঁটে এক কর্নারে বসে একা একাই পুই পুই বাজাতে বাজাতে গান গাইতে ধরলো। সে আমার থেতু, পয়দানে তো সেতু, মুখটা একটু বাঁকা, মাথা পুরো ফাঁকা, থেতু থেতু, ওগো থেতু। আর তুই কি রে থামহা, থিকালদাল ভূমি? ঠিক করে বলো মূর্খ। সামহা শিকদার ভূমি। নিজে ঠিক করে বল, সিকান্দার না সিকান্দার। এই হলো। সেতু গাল টেনে একটু হাসলো। সামহা তার পুই পুইটা পাশে রেখে সেতুর উদ্দেশ্যে বলে, ও থেতু, বল। তুমি আমার আব্বুকে দেখেছো? দেখছি। আব্বুকে অনেক সুন্দর। আমি কবে আব্বুকে পাবো থেতু? কেন, আব্বু দিয়ে কি হবে ভূমি? আমার আব্বুকে অনেক খারাপ থেতু। হ্যাঁ। সামহা আর টু শব্দও করলো না। কিছুক্ষণ গম্ভীর হয়ে রইল। হুট করে সেতুর পেছনে চিমটি কেটে মারলো দৌড়। চিমটিটা মারার কারণ হচ্ছে সে তার আব্বুকে খারাপ কেন বলল। দৌড়তে গিয়ে পড়ে যেতে লাগলে একজোড়া হাত তাকে ধরে ফেললো। মিমি, আমার তুত্তু থাম্মা ঠিকাদার ভূমিটা কোথায় যাচ্ছে দৌড়ে দৌড়ে? তুমি কখন এসেছো মিমি? মাত্র শোনা, চলো ভেতরে যাই। সামহাকে কোলে করে ভেতরে গেলে সেতু বলল, লামু তুই? ও সারাদিন একা একা দৌড়াদৌড়ি করে ধরিস না কেন, যদি আঘাত লেগে যায়? আঘাতও ওকে দেখে পালাবে লামু। ভাইয়া আসেনি? ভাবিজানের সাথে আসবে। আচ্ছা, আয় ভেতরে যাই। লামু, সেতু আর সামহা ভেতরে গেল। লামু আর সেতু নিজেদের ভেতরে কিছু কথা বলছিল। সামহা লামুর কোলে বসে, তার লম্বা চুল নাড়াচাড়া করছিল।
তখনই তার খেয়াল হয় একটা পাখি এসে জানালার ধারে বসে বাথরুম করে দিয়েছে। শামহা লামুর কোল থেকে উঠে জানালার গ্রিল ধরে চেঁচিয়ে ওঠে, ওই দুষ্টু বেবি বাট, এখানে আর হাগু করবি না। তোর আম্মু শেখায়নি ডাইপুর পরে আসবি? শুনেছিস ডাইপুর পরে আসবি, নইলে পিটাবো তোকে। লামু আর সেতু হা হা করে হাসতে থাকে। সেতু লামুর চেহারা পরিদর্শন করে জানতে চাইলে, লামু, হুম, ভাইয়া কি এখনো তোকে নিজের করে নেয়নি? প্রশ্নের জবাব না দিয়ে লামু গম্ভীর চেহারায় তাকিয়ে থাকে। কথায় কথা বাড়ে মানে অভিমান বাড়ে। মাহবুব উদ্দিন সেই যে লামুকে 2 লক্ষ টাকার বিনিময়ে লালকুঠি থেকে কিনে এনেছিল, আর সেতু মেয়েটা সেই অনিন্দিতা। দুজনকে একই দিনে কিনে এনেছিল মাহবুব উদ্দিন। লামুকে একটা কারণে আর সেতুর নসিব ভালো থাকায় টাকাগুলো দিয়েছিল মাহা। মাহার অনুরোধে মাহবুব উদ্দিন লামুকে বিয়ে করতে বাধ্য হয়। তবে সবাই জানে এবং হাবভাব দেখলেই বোঝে মাহবুব উদ্দিন হয়তো তাকে এখনো মেনে নিতে পারেন না। সেতু এর 2টি কারণ চিহ্নিত করেছে। প্রথম এবং সর্বোচ্চ, সে মাহাকে ভালোবাসে। দ্বিতীয়, লামু লালকুঠি থেকে এসেছে, তার জন্ম পরিচয় কিছুই নেই, না আছে পড়াশোনা। এটাও হতে পারে বা ওটাও। বহমান নদীর জলের মতো আমাদের জীবনের কিছু অংশ কেটে যায়। যেভাবে সুখের সময়টুকু 60 সেকেন্ডে 1 মিনিট হিসেবে কাটে, তেমন দুঃখের সময়ও 60 সেকেন্ড 1 মিনিটে বেগে কাটে। আল্লাহ তাআলা সবার জীবনেই কিছু না কিছু খারাপ সময় দিয়ে থাকেন, তবে মহান সৃষ্টিকর্তা ঠিক আবার সময় মতো তার দুঃখের আকাশে সূর্যের কিরণ তুলে দেন। লামুকে নিয়ে আসার দিন মাহা অনেক বলে কয়ে মাহবুব উদ্দিনকে বিয়েতে রাজি করিয়েছে। তবে মাহবুব উদ্দিন লামুর কাছে কিছুই লুকায়নি, সোজা বলে দিয়েছিল, তোমাকে মন থেকে মেনে নিতে হয়তো আমার অনেক সময় লেগে যাবে, তবে স্ত্রী হিসেবে তুমি আমার অধিকার দাবি করতে পারো, আমার কোনো সমস্যা নেই। লামুর যা প্রয়োজন ছিল সত্যিকারের ভালোবাসা, কিন্তু সেটা বাদে সে সবই পেয়েছে। তার জন্যে মাহবুব উদ্দিনকে দায়ী করে না লামু। তার কি দোষ? সেও তো মাহাকে ভালোবেসেছে, কিন্তু মাহা অন্য কারো সন্তানের মা। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে শামহার দিকে তাকালো। পুই পুই নামের গিটারটার একটা একটা করে বাটন টিপছে আর নিজে নিজে বলছে, তালা লেলো তারালা, উড়কা লেলো উড়কালা, তামোমো তা ও তামো, কোকোমোকে এল এ ফান্দো। মাহবুব উদ্দিনের আওয়াজ ভেসে আসলো, কিরে ভিলেনের বেটি, একা একা কি গাইছস? আঙ্কেল। দৌড়ে গিয়ে মাহবুব উদ্দিনের কোলে চড়ে গলা জড়িয়ে ধরে বলল, আমার চকলেট দাও। এই যে আমার মামনির চকলেট। ইয়ে আঙ্কেল, আমার এই থেতুটাকে ধরে জেলে ভরে দাও। কেন শামহা? আমার আব্বুকে অনেক খারাপ বলেছে। তাই নাকি? ঠিক আছে, রাজশাহী যাওয়ার পরে থেতুকে জেলে ভরে দেবো তাও চলে। নয়তো ওর মাথায় দুটো বাঙ্গি ভেঙে দিও। মাহবুব উদ্দিন মন খুলে একটু হাসলো। দৃশ্য বদল হলো সিকান্দার বাড়িতে। শিয়েরা আর নাজিয়া বসে বসে ফোনে ভিডিও দেখছিল। স্বামীরকে বাড়িতে ঢুকতে দেখে নাজিয়া শিয়েরাকে বলে, বলে দে সিয়ারা তোর কাকাকে আজ আবার বাড়িতে খাসির মাংস রান্না হয়েছে, আমি ফিশ ফ্রাই বানিয়েছি, দিলে আবার টেবিল উল্টে দেবে না তো? শিয়েরা স্বামীরের দিকে তাকালো ড্যাব ড্যাব করে। স্বামীর দম ফেলে জবাব দিল, আচ্ছা কাকা। নাজিয়ার সাথে খারাপ আচরণ কিছুটা কমিয়েছে স্বামীর। শিয়েরার কথা মতো নুসরাতের বদলে নাজিয়া খাবার নিয়ে যায়। স্বামীর তখন বাথরুমে। খাবারের প্লেটটা পাশে রেখে স্বামীরের টেবিলের ওপরের খাতাটা নেড়ে দেখতে শুরু করে নাজিয়া। খাতায় আঁকাআঁকি করা অনেকগুলো চিত্র। চোখগুলো নাজিয়ার অচেনা, ধারণা করেই নিল নিশ্চয়ই তার মরা বউয়ের ছবি হবে। বকা খাওয়ার ইচ্ছে হচ্ছে না, তাই আবার খাতাটা যেভাবে ছিল ওভাবেই রেখে দিল। স্বামীর বেরিয়ে সোজা খেতে বসে গেল। নাজিয়া ভালো মনেই জিজ্ঞেস করলো, আর কতদিন একা পড়ে থাকবেন? অন্য কাউকে হলেও একটা বিয়ে তো করবেন নাকি? কেন? কেন আবার কি? আজীবন আবিয়াত্তা থাকবেন নাকি? আমি কি অবিবাহিত? স্বামীরের চোখের দিকে তাকাতেই নাজিয়ার ভেতরটা কেমন চিনচিন করে ওঠে। যখনই স্বামীরের চোখের দিকে তাকায় মনে মনে বলে, তেরি ইয়াহি আদা পে তো হাম ফিদা হে, আপনার বউ তো। তোমার মুখ বেশি চলছে না? আমার বউ কি বলো?
আমার জানি না কেন মনে হয় দিবা মরেনি। আজ যাকে দেখেছি সে হয়তো সত্যি দিবা ছিল। দিবাকে? আমার বউ। ওর নাম তো মাহা। দিবা, দুইজন মাত্র মানুষ তাকে দিবার ডাকতো, আমি আর ওর বাবা। আমি যতদূর জানি ওর বাবা তো অনেক আগেই মারা গেছে। আপনি কি করে জানেন?